এক মহান সভ্যতার জননী স্বরূপা নদী গঙ্গার বদ্বীপ অঞ্চলের অধিবাসী আমরা বাঙালিরা। এই অঞ্চলে অসংখ্য নদীনালা, সতত তারা নিজেদের মর্জিমতো পথে প্রবাহিত হতে চায়, বদলে যায় গতিপথ। সমুদ্র তীরবর্তী বলে বড়সড় ঝড়ঝাপটা কত যে বয়ে গেছে এই দেশের উপর দিয়ে তার ইয়ত্তা নেই। জল জঙ্গলের দেশ এই দক্ষিণবঙ্গে সভ্যতার লিখিত ইতিহাস প্রায় নেই বললেই চলে। আর্য সভ্যতার যুগে এখানে কেউ আসতে চাইতেন না। জঙ্গল, শাপদ, অপরিচিত ভূমিরূপ, নদী নালা ও ভয়ঙ্কর বর্ষার দরুন এক ভয়াল পরিবেশ তাদের সামনে এক বিরাট বাধা হয়ে দাঁড়াত। তাই এই জায়গা ভারতীয় পুরাণ, বেদ ও মহাকাব্যে পাতাল নামে অভিহিত হতো। অপরাধী পাপীদের ভয় দেখানো হতো এই ভয়ঙ্কর দেশে নির্বাসিত করার। ইতিহাসের যুগেও এখানকার কথা সুবিদিত ছিল না। বিক্ষিপ্তভাবে কিছু তথ্য পাওয়া গেলেও সভ্যতার কেন্দ্রগুলির প্রত্নতাত্ত্বিক নিদর্শন তেমন মেলে না। টলেমির পৃথিবীর পরিচয় প্রদানকারী বিখ্যাত গ্রন্থে এই অঞ্চলে গঙ্গারেডি নামে এক রাজ্য এবং তার রাজধানী বন্দর নগরী গঙ্গের উল্লেখ পাওয়া যায়। প্লুটার্কের লেখাতেও ওই তথ্যের সমর্থন মেলে। খ্রিস্টীয় প্রথম শতকে অনামা গ্রিক নাবিকের বিবরণী পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সিতেও গঙ্গার মোহনার কাছে একটি বন্দরের কথা উল্লেখ করা হয়েছে, তবে তাকে সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। এই দক্ষিণবঙ্গের পলিমাটি গঠিত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ প্রবণতা ও ভূপ্রাকৃতিক অস্থিরতার কারণে এখানে পুরাতাত্ত্বিক নিদর্শন বিরল। কলকাতা থেকে 38 কিলোমিটার উত্তর পূর্বে 24 পরগনা জেলার দেগঙ্গা থানার অধীনস্থ বেড়াচাঁপায় 20 শতকের প্রথম দিকে রাস্তা তৈরির সময় এক ইটের নির্মাণের চিহ্ন দেখা যায়। 1907 সালে প্রখ্যাত পুরাতাত্ত্বিক লংহার্স্ট ওই অঞ্চল পরিদর্শনের পর ওই ধ্বংসাবশেষ গুরুত্বহীন বলে মন্তব্য করেন। 1909 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে এসে কিছু প্রত্ন নিদর্শন সংগ্রহ করে নিয়ে যান। এএসআই এর পক্ষ থেকে KN দীক্ষিত 1923 সালে প্রথম এই স্থান সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেন। 1955 থেকে 1967 পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম কর্তৃপক্ষ এখানে খনন কার্য চালান। 2000 সালে এএসআই কর্তৃপক্ষ এখানে সামান্য কিছু খনন কাজ চালান। এই অঞ্চলের এক প্রচলিত লোকশ্রুতি অনুযায়ী এখানে চন্দ্রকেতু নামে এক শক্তিশালী হিন্দু রাজা রাজত্ব করতেন। তার রাজধানী ছিল চন্দ্রকেতুগড়। দেগঙ্গা থানার বেড়াচাঁপা, দেউলিয়া, সিংয়ের আঁটি, শানপুকুর, হাদিপুর, ঝিকরা, রণখোলা, ঘোড়াপোতা, ধনপোতা, চুপড়িঝরা, মাঠবাড়ি ও গাজিয়াতলা গ্রামগুলি জুড়ে এক প্রাচীন নগর সভ্যতার অস্তিত্ব ঐতিহাসিকরা অনুমান করেন। এর মধ্যে একটি পরিখাযুক্ত প্রাচীর ঘেরা অংশকে চন্দ্রকেতুর রাজধানী বলে মনে করা হয়। ওই জায়গার নাম চন্দ্রকেতুগড়। এখানে যৎসামান্য খননের কারণে এই বিস্তৃত অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে তথ্যানুসন্ধান দুরূহ হয়ে উঠেছে। খনন কার্যের পরিচালকরা এই জায়গা সম্পর্কে বিস্তৃত তথ্য প্রকাশ করেননি। তাই চন্দ্রকেতুগড় সম্পর্কে যা বলা হয়
তা অনেকটাই অনুমান নির্ভর। চন্দ্রকেতুগড় আমার আবাস উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার একেবারে কাছে, দূরত্ব মাত্র 30 কিলোমিটার। 23শে নভেম্বর 2008 সালে একদম ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হিরো হন্ডা স্প্লেন্ডার চেপে, সাথে লালু। রাস্তাঘাট সম্পর্কে গভীর জ্ঞান ওর, ওসব জায়গা হাতের তালুর মতো চেনে। গোবরডাঙ্গা থেকে বেরিয়ে নকপুল হয়ে বসিরহাট রোড ধরে সোজা মস্তন্দপুর হয়ে গ্রামের পর গ্রাম পেরিয়ে রাস্তা এগিয়েছে। রাজবল্লভপুর শিমুলপুর হয়ে মগরার কাছে রাস্তা বাঁক নিয়ে পৌঁছায় কলসুর। এবার SH3 ছেড়ে একবারে গ্রামের সরু রাস্তা, মঝে যাওয়া পদ্মা নদীর খাতের পাশ দিয়ে অখ্যাত সব ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা উঠে আসলাম হাবড়া বেড়াচাপা রোডে। পূর্বমুখে খানিকটা এগোতে চলে আসবে বেড়াচাপা। মোটরবাইক চলার পক্ষে রাস্তা চলনসই। দুপাশের দৃশ্য গ্রাম বাংলার পরিচিত দৃশ্য। সীমান্তবর্তী অঞ্চল বলে একদম ঘন জনবসতি। এবার আমি তো যদি উৎপল যায়, উৎপলকে নিয়ে যাবো তো, ও গাড়ি চালায়, মোটামুটি ভালোই চালায়। তো ও গাড়ি চালালে আমি ছবি তুলবো অনেক জায়গায় এইরকম ভাবে। বেড়াচাপায় ঢুকতেই পথের পাশে ঘেরা জায়গাটা চোখে পড়ল। ভিতরে বড়সড় এক ধ্বংসাবশেষ। খনন কার্যের ফলে আত্মপ্রকাশ করা প্রাচীন নির্মাণের ভিত ও দেওয়াল। গেটের সামনে ASI এর ফলক। পরিচয় দেওয়া হয়েছে খনা মিহিরের ঢিপি। বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম বরাহ মিহির এবং বাংলার বিদুষী নারী খনার নামে এখানে এক মাটি চাপা ঢিপি ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 1956-57 সালে খনন কার্যে এই পুরাকীর্তি দৃষ্টিতে আসে, যা চন্দ্রকেতু গড়ের অংশবিশেষ। আশ্চর্য ব্যাপার, এমন গুরুত্বপূর্ণ পুরাকীর্তির একদম গা ঘেঁষে বসতি এমনটা আর কোথাও দেখিনি। বহু প্রাচীন এক বড় সড় নির্মাণের ইটের দেওয়াল আমাদের সামনে। পাতলা ও সুন্দর পোড়ের ইট, উপরে সংস্কারের চিহ্ন। খুবই চওড়া দেওয়াল, দেখে মনে হয় নির্মাণটির উচ্চতা ছিল অনেক। এটি একটি উত্তরমুখী বহুভুজাকৃতি মন্দিরের অবশেষ। প্রথমে এর নির্মাণকাল গুপ্ত যুগে বলে মনে করা হলেও পরে বোঝা গেছে এখানে বিভিন্ন সময়ে নির্মাণ হয়েছে। সর্বশেষ অংশ পাল যুগে নির্মিত। আসলে এটি ছিল বৌদ্ধ মন্দির। বুদ্ধের মূর্তি, ছোট স্তূপের অবশেষ, জাতক কাহিনী চিত্রিত টেরাকোটা ফলক মিলেছে এখানে। 1957 সালের আগে এখানে 14 ফুট উঁচু এক ঢিবি ছিল, যা স্থানীয়ভাবে খনা মিহিরের ঢিবি বলে পরিচিত। কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে 1957 সালে খনন শুরু করে। মুক্ত হয় পশ্চিম দিকে এক বিরাট ইটের দেওয়াল, যা বহুভুজাকৃতি এক বিরাট মন্দিরের অংশ বলে চেনা যায়। গঠনশৈলী সর্বতোভদ্র রীতির, যা গুপ্ত যুগের প্রথমে বিভিন্ন জায়গায় খুবই দেখা যেত। বিভিন্ন ধরনের ইট ও সংস্কারের চিহ্ন থেকে বোঝা যায়
বহুকাল যাবৎ এই মন্দিরের অস্তিত্ব ছিল, যা বেশ কয়েকবার সংস্কৃত হয়েছে। এখান থেকে লাল বেলে পাথরের এক উপবিষ্ট বুদ্ধ মূর্তি পাওয়া যায়, যা মথুরা ভাস্কর্য রীতির নিদর্শন। 1958 সালে খননে বৃহত্তর এলাকা উন্মোচিত হওয়ায় মন্দিরের গঠনশৈলী স্পষ্ট হয়। 63 ফুট বাহুযুক্ত বিশাল বর্গাকার কাঠামোর দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে মধ্যভাগে বাইরে প্রলম্বিত অংশ আছে। উত্তর দিকের মাঝে 45 ফুট চওড়া বর্গাকার অঙ্গন, ভিতের গভীরতা 10 ফুট। উপরের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বলে তা সম্পর্কে কিছুই আন্দাজ করা যায় না। '60 সালের খননে মন্দিরের ঠিক মাঝখানে 8 ফুট বাই 7 ফুট একটি গর্ত দেখা যায়, যার উপর ঝামা ইট গাদা করা ছিল। ধ্বংসস্তূপ সরাতে 8 ফুট বর্গাকার একটি গর্ত আবিষ্কৃত হয়, যাতে 37টি ধাপ চারপাশ থেকে নেমে গেছে 20 ফুট গভীরতায়। ওই গর্তে তাম্র মুদ্রা, টেরাকোটা ফলক, ভাঙা মৃৎপাত্র, ছাই, ইটের টুকরো পাওয়া যায়। নিচের মেঝে 3 ফুট বর্গাকার। 1961 সালে ছোট এক ব্রোঞ্জ দেবী মূর্তি পাওয়া যায়, যার হাতে আয়না, বাহন হিসাবে এক অস্পষ্ট পশু। মূর্তিটি গুপ্ত যুগে তৈরি বলে অনুমান। '63 খননের পর বোঝা যায় মন্দিরটি প্রকৃত উত্তরমুখী ও তার 3 পাশে বাইরে বর্ধিত অংশ আছে। মন্দিরের চারপাশ ঘিরে ঢাকা এক বারান্দা, যা আসলে প্রদক্ষিণ পথ। তার সামনে সিঁড়িযুক্ত এক খোলা জায়গা। সমগ্র মন্দিরের বাইরে এক দেওয়াল, যার গঠন মূল মন্দিরের অনুরূপ। তাতে কারুকার্যময় ইট, নিচু কুলুঙ্গি, হয়তো পঙ্খের কারুকার্যও ছিল। ঢিপির পশ্চিম কোণায় এক ছোট্ট স্তূপের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তার পাশে ছোট এক মন্দিরের ভিত। ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন টেরাকোটা মূর্তি, পাত্র, শাঁখা, পুঁতি, পঙ্খের কারুকার্যময় ভাঙা টুকরো পাওয়া যায়। '64 সালে মন্দিরের প্রদক্ষিণ পথে
পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায়। কেন্দ্রের গর্তটির খনন সম্পূর্ণ হয় ও ওই বর্গাকার কুণ্ডে কারুকার্যময় একটি ফলক পাওয়া যায়, যা মন্দিরের ভিত্তিপ্রস্তর বলে মনে করা হয়। দুটি চুন পুরানোর চুল্লি ও প্রচুর পোড়া শামুক খোলা পাশে পাওয়া যায়। এখানে তৈরি চুন মন্দির নির্মাণে মশলা ও পঙ্খের কারুকার্য তৈরিতে ব্যবহৃত হতো। মন্দিরের উচ্চতম স্তরে ছোট ব্রোঞ্জের এক দণ্ডায়মান মৈত্রেয় বুদ্ধমূর্তি আবিষ্কৃত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় এরপর খনন বন্ধ করে দেয়। মন্দিরের পূর্ব ও উত্তর অংশের খনন অসম্পূর্ণই থেকে যায়। স্থানীয় এক জনশ্রুতি এই মন্দির ঘিরে প্রচলিত। তা হল সম্রাট বিক্রমাদিত্যের সভার বিখ্যাত নবরত্নের অন্যতম পণ্ডিত গণিতজ্ঞ বরাহমিহিরের স্ত্রী খনা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দক্ষ গণিতবিদ। তার কিছু সুভাষিত আজও দক্ষিণবঙ্গে খনার বচন নামে চলে আসছে। খনার পাণ্ডিত্যে বিব্রত বরাহমিহির নাকি এখানে খনার জিভ কেটে ফেলে দেন, যার ওপর এই মন্দির নির্মিত হয়। তবে এ কথার কোনো ভিত্তি নেই। সম্ভবত মন্দিরটি চন্দ্রকেতু গড়ের দুর্গ শহরের অন্তর্ভুক্ত এক বিষ্ণু মন্দির ছিল, যা পরবর্তীকালে এক বৌদ্ধ দেবালয়ে রূপান্তরিত হয়েছিল। প্রাক মৌর্য যুগ থেকে পাল সেন যুগ পর্যন্ত প্রায় 2000 বছরে 7টি যুগ ব্যাপী এই মন্দির ও সংলগ্ন এলাকায় বসবাসের চিহ্ন মিললেও প্রথম 3টি যুগ অর্থাৎ প্রাক মৌর্য, মৌর্য ও শুঙ্গ যুগে ইটের নির্মাণের কোনো প্রমাণ এখানে মেলেনি। পরবর্তী প্রাক গুপ্ত কুষাণ, গুপ্ত, গুপ্ত পরবর্তী ও পাল চন্দ্র সেন যুগে এখানে নির্মাণের চিহ্ন মিলেছে। সম্ভবত মুসলিম যুগের শুরুতেই এই ঐতিহ্যশালী প্রাচীন মন্দির ও সংলগ্ন বসতি ধ্বংস ও লুটপাট করা হয়, কারণ তেমন দামি জিনিসপত্র এই ধ্বংসস্তূপ থেকে পাওয়া যায়নি। এছাড়াও পীর গোরাচাঁদের সঙ্গে এখানকার রাজার অর্থাৎ চন্দ্রকেতুর লড়াইয়ের কথা স্থানীয় জনশ্রুতিতে জানা যায়। অনেকটা সময় এখানে কেটে গেল, অবশ্য তেমন কিছুই দেখার নেই। যা আছে তা কেবল কল্পনার, অনুভবের। এক সময়ের গুরুত্বপূর্ণ দেবালয় আজ স্থানীয় বাচ্চাদের খেলার জায়গা। বড়দের তাস খেলার আসর চলে দেওয়ালগুলিতে বসে, হয়তো জুয়াও চলে। দেখে শুনে মনে হয় সন্ধেবেলার পর মদের আসরও হয়তো বসে। সামান্য ঘেরাটুকু ছাড়া তো প্রশাসনের অন্য কোনো উদ্যোগ চোখেই পড়ে না। অন্তত চারপাশে কয়েকশো মিটার দূরত্ব পর্যন্ত জমি অধিগ্রহণ করে বিস্তৃত খনন চালালে এই জায়গার গুরুত্ব হতো অন্যরকম। ইতিহাসের অনেক অজানা সূত্র হয়তো উন্মোচিত হতো। যাক সে কথা। খনা মিহিরের ঢিপি ছেড়ে এবার রওনা হলাম যে জায়গাকে চন্দ্রকেতুর গড় বলে সেদিকে। হাড়োয়ামুখী রাস্তা ধরে সোজা পূর্বে প্রায় 1 কিলোমিটার এগিয়ে ধরলাম বাঁহাতি কাঁচা রাস্তা। একে চন্দ্রকেতুগড় রোড বলে। খানিক এগিয়ে হাজির হলাম এক লম্বা টিলার সামনে। এটাই চন্দ্রকেতুর দুর্গনগরী বেষ্টনকারী সুরক্ষা প্রাচীর। এখন এর উপর দিয়ে চলে গেছে রাস্তা, তবে এখানে সামান্য খুঁড়লেই পাওয়া যায় ইট, যা প্রাচীরের অস্তিত্বের সাক্ষী দেয়। চন্দ্রকেতুগড় সম্পর্কে যা বলা হয় তা অনেকটাই অনুমান নির্ভর। দক্ষিণবঙ্গের
ঐতিহাসিক প্রেক্ষাপটের অনেকটাই প্রমাণ নির্ভর ও সঠিকভাবে উন্মোচিত হতে পারত এখানে যদি উপযুক্তভাবে খনন কার্য চালানো হতো। বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থল এএসআই এর অধীনে। চন্দ্রকেতুগড়ের ইতিহাস প্রায় খ্রিস্টপূর্ব 3 শতক প্রাক মৌর্য যুগে শুরু। খননে প্রাপ্ত নিদর্শন থেকে বোঝা যায় এখানে ধারাবাহিক ও ক্রম উন্নয়নশীল এক জনবসতি বিকাশ লাভ করেছিল, যা শুঙ্গ কুষাণ যুগ পেরিয়ে গুপ্ত যুগ হয়ে পাল সেন যুগ পর্যন্ত সগৌরবে নিজ অস্তিত্ব বজায় রেখেছিল। ধীরে ধীরে এগোলাম গড়ের প্রাচীর ধরে। সামনে একই রকম দৃশ্য, কোথাও ধ্বংসাবশেষ চোখে পড়ে না। হয় খনন হয়নি অথবা চুরি হয়ে গেছে সবই। সামনের কুয়াশা ঘেরা বিস্তীর্ণ চাষের জমি হল আজকের চন্দ্রকেতুগড়। এরই নিচে চাপা পড়ে আছে প্রাচীন বসতির চিহ্ন, হয়তো যা গঙ্গে নামক বাংলার বন্দর নগরী, যার কথা গ্রিকদের বর্ণনায় পাওয়া যায়। চন্দ্রকেতুগড় সম্ভবত এক বন্দর নগরী ছিল, যা দক্ষিণবঙ্গে এক নগর কেন্দ্রিক সভ্যতার মর্মস্থল হিসাবে প্রতিষ্ঠিত ছিল। এর চারপাশ পরীক্ষাযুক্ত উঁচু দেওয়ালে ঘেরা ছিল। এখানকার মানুষ বিভিন্ন কারুশিল্প ও বাণিজ্যিক কর্মে নিয়োজিত ছিল। ধর্মাচরণ সম্পর্কে তেমন নিশ্চিত কোনো প্রমাণ এখানে না মিললেও জীবনযাত্রার বহু নির্দেশক টেরাকোটা ও ভাস্কর্য পাওয়া যায়। মহান সভ্যতা ও ঐতিহ্যের দেশ ভারতবর্ষ, যার ইতিহাস আমরা জেনেছি ইউরোপীয় পণ্ডিতদের মুখ থেকে। লজ্জা! প্রাচীন সাহিত্য, মহাকাব্য, বেদ, পুরাণ থেকে কেবলমাত্র এক আন্দাজ মেলে আমাদের মাতৃভূমির ইতিহাসের প্রত্যক্ষ প্রমাণগুলি বিভিন্ন ঢিপি, ধ্বংসস্তূপ ও মাটির নিচে রয়ে গিয়েছে আজও। স্বাধীনতার 60 বছর পরেও সেগুলির ব্যাপক খনন কার্যের মাধ্যমে আমরা উদ্ধার করতে পারিনি আমাদের পূর্বপুরুষের কীর্তিগাথা। চন্দ্রকেতুগড় সমগ্র ভারতে উপেক্ষিত প্রত্ন অঞ্চলগুলির শীর্ষে। কেবলমাত্র নির্মাণ ও খননে নিষেধাজ্ঞা জারির মাধ্যমেই এএসআই এখানে তাদের কর্তব্য সেরেছে। মাটি খুঁড়লেই এখানে মেলে প্রত্নদ্রব্য, টেরাকোটা ফলক, মূর্তি। তাদের অধিকাংশ পাচার হয়ে যায় বিদেশে। প্রত্নদ্রব্য শিকারীদের এক লোভনীয় মৃগয়াস্থলে পরিণত হয়েছে চন্দ্রকেতুগড়। তাও স্থানীয় কিছু সংগ্রাহকের উদ্যোগে এখানকার বেশ কিছু প্রত্নদ্রব্য সংরক্ষিত হয়েছে তাদের ব্যক্তিগত সংগ্রহশালায়। তাদের ঐকান্তিক চেষ্টা ও নিরলস পরিশ্রম এখানকার প্রত্নসম্পদের এক সামান্য অংশকে আজও উৎসাহীদের উদ্গ্রীব চোখের সামনে তুলে ধরতে পারছে। এদের মধ্যে প্রবীর কুমার গোস্বামী, আব্দুল জব্বার, আসাদুজ্জামান ও দিলীপ কুমার মৈতে অগ্রগণ্য। তাদের সংগ্রহগুলি তাঁরা সাগ্রহে দর্শকের কাছে তুলে ধরেন ও ফটো নিতে দেন। আশুতোষ মিউজিয়াম বা ভারতীয় মিউজিয়ামের সংগ্রহ সাধারণের নাগালের বাইরে। বহুদিন ধরে এলাকায় পুকুর খোঁড়া, রাস্তা তৈরি, বাড়ি তৈরির কারণে মাটির ঊর্ধ্বস্তর কাটলেই নিচের ধ্বংসস্তূপ উন্মুক্ত হওয়ার পর যে প্রত্নদ্রব্য পাওয়া যেত তা এদিক ওদিক চলে গেলেও তার সামান্য অংশ আজও দেখা যায় এখানকার দিলীপ কুমার মৈতে ও আসাদুজ্জামানের বাড়ি গেলে। এরা সযত্নে রক্ষণাবেক্ষণ করছেন এখানকার কিছু প্রত্নচিহ্ন। দিলীপ কুমার মৈতের বাড়ি বেড়াচাপার মোড়ের পাশেই। নাম চন্দ্রকেতুগড় প্রত্ন সংগ্রহালয়।
অশীতিপর এই ঐতিহাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের খননকালে গাইডের কাজ করেছিলেন। পরে স্থানীয়ভাবে প্রাপ্ত নিদর্শন সংগ্রহ করে নিজস্ব সংগ্রহালয় গড়ে তোলেন। তিনি বহু নিদর্শন বিভিন্ন সরকারি সংস্থাকে দানও করেছেন। দেগঙ্গা অঞ্চলের ইতিহাস খুঁজে তা লিপিবদ্ধ করেছেন। আসাদুজ্জামানের বাড়ি গড়ের কাছেই, তার কাছেও আছে এক অমূল্য সংগ্রহ। এছাড়া আব্দুল জব্বার ও প্রবীর কুমার গোস্বামীর কাছে এখানকার বেশ কিছু প্রত্ন নিদর্শন আছে। তবে সবচেয়ে ভালো সংগ্রহ আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে, যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তবে ছোটবেলায় আমার পরিচিত ওখানকার এক কর্মীর সাথে দেখা করতে গিয়ে হঠাৎই সুযোগ পেয়েছিলাম সেটি দেখার। তবে তা ওই সংগ্রহের গুরুত্ব না বুঝেই দেখার দরুন সে দেখা না দেখারই সামিল। চন্দ্রকেতুগড় টেরাকোটা শিল্পে এক অসাধারণ উচ্চতায় পৌঁছেছিল। টেরাকোটা ফলকগুলির সূক্ষ্মতা ও শৈল্পিক ব্যঞ্জনা আমাদের আশ্চর্য করে দেয়। কৌশাম্বী বা অহিছত্রের মতো নামকরা প্রত্নস্থল থেকে পাওয়া নিদর্শনগুলিও যেন ম্লান হয়ে যায় চন্দ্রকেতুগড় থেকে পাওয়া নিদর্শনগুলির কাছে। চন্দ্রকেতুগড়, কৌশাম্বী, অহিছত্রের ফলকগুলির মোটিফেও প্রচুর মিল আছে, যা এই স্থানগুলির মধ্যে সাংস্কৃতিক সংযোগ ও বন্ধনকেই নির্দেশ করে। চন্দ্রকেতুগড় থেকে কিছু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাও পাওয়া গিয়েছে। প্রচুর দুর্লভ রত্নহার, হাড় ও হাতির দাঁতের তৈরি কলা সামগ্রীও মিলেছে। বেশ কিছু কাঠের তৈরি শিল্প নিদর্শনও এখানে পাওয়া গিয়েছে। এএসআই রিভিউ রিপোর্ট অনুসারে এনামুল হক কর্তৃক এখানে বসবাসের যে কালানুক্রম পাওয়া যায় তা হল এমন: প্রথম কাল প্রাক মৌর্য 600 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, দ্বিতীয় কাল মৌর্য 300 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ, তৃতীয় কাল শুঙ্গ 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 50 খ্রিস্টাব্দ, চতুর্থ কাল কুষাণ 50 থেকে 300 খ্রিস্টাব্দ, পঞ্চম কাল গুপ্ত 300 থেকে 500 খ্রিস্টাব্দ, ষষ্ঠ কাল গুপ্ত পরবর্তী 500 থেকে 750 খ্রিস্টাব্দ, সপ্তম কাল পাল চন্দ্র সেন 750 থেকে 1250 খ্রিস্টাব্দ। এখানে বিগত এএসআই খননের কিছু চিহ্ন দেখা যায়। কোনো রকম নতুন খননের উদ্যোগ নেই। বিস্তীর্ণ অঞ্চলে সামান্য মাটি খুঁড়লেই দামি প্রত্নদ্রব্য ও প্রাচীন কলা নিদর্শন পাওয়া যায়। তাই এই অঞ্চল জুড়ে প্রত্নদ্রব্য পাচারকারীদের রমরমা। অবাধে চলছে লুণ্ঠন ও পাচার। ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদানগুলি। সথবি ও ক্রিস্টির নিলাম তালিকায় ঠাঁই পাচ্ছে কিছু। অধিকাংশই বিদেশি ধনী অ্যান্টিক শিকারীদের সংগ্রহের জেল্লা বৃদ্ধি করছে। এর সাথে ফুলে ফেঁপে উঠছে কিছু দেশি লোক। সামান্য চাষি রাতারাতি প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি, ছোট কারখানার মালিক বনে যাচ্ছে। বেড়াচাপার এই অঞ্চল এখন আশপাশের তুলনায় অনেক ধনী। 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি মাপের টেরাকোটা ফলক 50,000 টাকায় এখানে বিক্রি হয়। বাইরে গিয়ে তার দাম হয় কয়েক লক্ষ টাকা। আজ বাঙালির প্রধান জীবিকা কৃষি। ইংরেজ আমলে কিছু শিল্প এখানে হলেও
আজ তা লুপ্তপ্রায়, কিন্তু চিরটাকাল এমন ছিল না। খ্রিস্টপূর্ব কাল থেকে সপ্তম শতক পর্যন্ত শিল্প ও বাণিজ্যে বাঙালির পরিচিতি ছিল জগৎ জোড়া। গ্রিক ও রোমানদের লেখায় একথার প্রমাণ রয়েছে। রোম ও গ্রিসের সাথে পরাক্রান্ত গঙ্গারিডির বাসিন্দারা বাণিজ্য করত। তার প্রধান বন্দর গঙ্গের অবস্থান বর্তমান চন্দ্রকেতু গড়েই ছিল বলে কিছু ঐতিহাসিকের অনুমান। মঙ্গল কাব্যে ধনপতি, চাঁদের মতো প্রখ্যাত সওদাগরদের কথা কেবলমাত্র কল্পিত কাহিনী নয়। বাংলার মুসলমান আধিপত্যের যুগে শিল্প বাণিজ্যের অবনতি হয়। পশ্চিমের বাণিজ্য বন্ধ হয় আরব জলদস্যুদের উৎপাতে। পূর্বের সিংহল, জবদ্বীপ, সুমাত্রা, মালয়ের সাথে বাণিজ্য চললেও বঙ্গোপসাগরে পর্তুগিজ ও মগদের অত্যাচারে তা ক্রমশ ১৬শ শতকে এসে বন্ধ হয়ে যায়। বৈদেশিক বাণিজ্য হারিয়ে বাঙালির স্বর্ণযুগ শেষ হয়ে যায়। উপরন্তু মোগল আমলে অবাধে লুণ্ঠন চলে। খাজনা ছাড়াও শাসকেরা অসৎ উপার্জনে লুণ্ঠিত সোনা নিয়ে যেত এখান থেকে। শায়েস্তা খাঁ ৩৮ কোটি টাকা এখান থেকে নিয়ে যান বলে জানা যায়। সোনা রূপা হারিয়ে বাঙালির ক্রয় ক্ষমতা গেল কমে। বাণিজ্যও বন্ধ। কেনার লোক না থাকায় সস্তার যুগ শুরু হলো। মগেদের দাস ব্যবসা ও লুণ্ঠনের ফলে দক্ষিণবঙ্গ মগের মুল্লুকে পরিণত হল। বিশেষত নদী তীরবর্তী অঞ্চল বসতি শূন্য হয়ে গেল, ধ্বংস হয়ে গেল বসতির চিহ্ন। তাই এই অঞ্চলে বিগতকালের সভ্যতা চিহ্ন বিরল। যাও বা পাওয়া গেল তা মতলববাজি, অপদার্থতার কারণে হারালাম আমরা। হয়তো বাঙালির ইতিহাস কেবল অনুমান নির্ভরই হয়ে থেকে যাবে। চাক্ষুষ না হলেও মাটির তলায় থেকে যাওয়া ইতিহাসের টানেই পর্যটক আসেন এখানে। তবে পিকনিক করার জায়গা হিসাবে এর বেশ প্রচার হয়েছে। বোর্ডে পিকনিক করার নিষেধাজ্ঞা জারি থাকলেও আশপাশ দেখে তা কেউ মানে না বোঝা গেল। এখানে দাঁড়িয়ে প্রত্যাশামূলক ভাবনা মানে উইশফুল থিঙ্কিং ছাড়া কিছু গতি নেই। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করুক, এএসআই সেখানে শুরু করুক খনন। শতবর্ষের অবাধ লুণ্ঠনের পরও যা বেঁচে গিয়েছে তা উন্মুক্ত করে শুরু হোক গবেষণা। বাঙালির ইতিহাসের পর্দা হোক উন্মোচিত। আমাদের অতীত ধূসরতার কবলমুক্ত হয়ে মর্যাদা গ্লানির রঙে রাঙিয়ে উঠুক। এই প্রত্যাশা নিয়ে বাংলার এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ছেড়ে ফেরার পথ ধরলাম।